তাকে আপনারা অর্জুন বলে জানেন, কিন্তু এখন বর্তমানে তিনি একটা নিকনেম রেখেছে, মানে ডাক নাম রেখেছে পাল্টু সিং। এখন হঠাৎ করে তার নামটা ডাইরেক্ট করে সাধারণ মানুষরা পাল্টে রেখেছে পাল্টু সিং। কেন তিনি যখন তখন পার্টি খেয়ে যেতে পারে, কখন কোথা থেকে কিসের থেকে পার্টি খাবেন কেউ জানে। কারণ তৃণমূল কংগ্রেস যে মা, যে দিদি তাকে রাজনীতি করতে শিখিয়েছে, তাকে সবকিছু দিয়েছে, সেই পাল্টু সিং তাকে ছেড়ে বিজেপিতে চলে যায় নিজের জন্য। আবার যখন তিনি বুঝতে পারলেন যে আমি অন্য দলে থাকলে আমার অসুবিধা হবে, তখন তিনি আবার ফিরে চলে এলেন তৃণমূল কংগ্রেস। 10 তারিখে সেজে গুজিয়ে বাবু সাহেব হয়ে স্টেজে বসলেন, মাথায় চশমা গগলস লাগিয়ে, যে হঠাৎ করে তার নাম ডিক্লেয়ার হবে। কিন্তু যখন নামটা ডিক্লেয়ার হলো না, তখন তিনি আবার সেই পাল্টু সিং হয়ে গেলেন, আবার তিনি বিজেপিতে চলে গেলেন এবং সেখানে বললেন সন্দেশখালীতে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার তাকে তিনি নাকি সইতে পারছেন। মহিলাদের সাথে যে অত্যাচার হয়েছে সেটা উনি সইতে পারছেন না। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা হয়তো প্রায় লোক সবাই দেখেন আপনারা মোবাইল। সেই ভিডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর ঝামেলাটা একটা পরিকল্পনা, যেটা শুভেন্দু অধিকারী তৈরি করেছিল। বোম পাঠিয়েছিল, পিস্তল পাঠিয়েছিল, প্রত্যেকটি মহিলাকে 3000 টাকা করে দিয়েছিল, যারা ইন্ডিয়ার সামনে এসে বলেছিল যে আমার রেপ হয়েছে, কেউ বলছে আমার ধর্ষণ হয়েছে, কেউ বলছে আমাকে 1 সপ্তাহের জন্য তুলে নিয়ে পার্টি অফিসে রেখেছিল। এই যে মহিলারা আছে, এই সব মহিলারা কালকে এটা বলে দিয়েছে যে এটা সবকিছুই আমাদের শুভেন্দু অধিকারী করেছিল পয়সা দিয়ে। তার কারণ হচ্ছে কোথাও তারা বুঝতে পেরেছে যে বিজেপি তাদের জন্য নয়। তারা এটা বুঝতে পারলেন যে মায়ের মতন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে নারী শক্তিকে এগিয়ে আনার জন্য, নারীদের সুরক্ষা দেওয়ার জন্য, নারীদের তার পায়ে দাঁড়াবার জন্য, আত্মনির্ভর করার জন্য আজকে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই কথাটা সেই মহিলারাও বললো যারা হাতে 3000 টাকা পেয়েছে। তারাও কিন্তু আজকে বললো যে না, আমরা ভুল করেছি, যা করেছি। আরো স্টেটমেন্ট আসবে, যারা যারা বলেছে তারা সবাই আজকে এসে স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের টাকা দিয়ে বলানো হয়েছে। তার মানে সন্দেশখালীর যে ঘটনাটা, যেটা পুরো ভারতবর্ষের বুকে টিভি মাধ্যমে আপনারা সবাই দেখেছেন, সেটা একটা সাধারণ ঘটনা। তো তাই আমি বলবো যে যেভাবে এই বিজেপি যারা হকার ভাইয়েরা আছে, কেউ রানিং হকার আছেন, ট্রেনের হকার আছেন, কেউ সিটিং হকার আছেন, প্ল্যাটফর্ম হকার আছেন, কেউ বাইরেও দোকান লাগান তারাও হকার আছেন, এছাড়া আমাদের স্ট্রিট ভেন্ডার্স আছেন, অনেকেই আছেন। আজকে আমরা একটা দাবি তুলেছি, যে দাবিটা হচ্ছে পুনর্বাসন দিতে হবে রেলের হকারদের, তারপরে আপনি আমাকে সরিয়ে দিন। আমরা এটা দাবি তুলেছি আইনজীবীর তরফ থেকে, যে আমাদের পুনর্বাসন দিতে হবে, নাহলে আমরা এই উচ্ছেদকে মানছি না, আমরা মানব না। কিন্তু বাকিরা যে বিপ্লব যে কথাটা বললেন যে আগামী দিনে 3 নম্বর আর 4 নম্বর স্টেশনকে খালি রেখেছে, প্ল্যাটফর্মটাকে, সেখান থেকে প্রাইভেট ট্রেন চলবে। ইতিমধ্যে সে ডিজাইনিং এবং ড্রয়িং হয়ে গেছে, সেগুলো সব এসি কোচ হবে, তার মধ্যে একটা করে প্যান্ট্রি গান, সেই প্যান্ট্রি গান থেকে যারা ভেন্ডার হবে তারা সবটাই বিক্রি করবে। আর সেই ট্রেনের টেন্ডার গুলো কে নেবে? হয় আদানি নেবে, নয় আম্বানি নেবে। এটা বিষ্ণুকে বললো যে এরকম একটা পরিকল্পনা তারা তৈরি করছে। আমাদের যদি বাঁচতে হয়, শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারের নয়, লক্ষ্মী ভান্ডারের জন্য আপনি ভোট দেবেন বা কন্যাশ্রীর নামে ভোট দেবেন বা রূপশ্রীর নামে ভোট দেবেন, আমি তা বলছি না। যদি হকার ভাইদের অস্তিত্বকে বাঁচাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। এছাড়া আগামী দিনে আমাদের একটাই পথ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি শক্ত হয়, আমরা সব মহিলা থেকে আরম্ভ করে পুরুষ সবাই যদি আমরা মমতা ব্যানার্জির হাত শক্ত করতে পারি, এই বহিরাগতদের যদি আমরা সিটের সংখ্যা কমিয়ে দিতে পারি, তাহলে এরা কিন্তু বাংলা থেকে পালাবে, বাংলা এরা কোনো জায়গা পাবে না। কারণ বাংলার বাঙালি অর্থাৎ যারা বাংলায় বাস করে, যারা বাংলায় জন্মগ্রহণ করেছে, যারা দীর্ঘদিন থেকে বাংলায় আছে, তারাই বাংলার বাঙালি। তারা তাদের থাকতে দেবে না, কারণ এরা বহিরাগত, এরা সকালে আসে বিকেলে চলে যায়।
এরা শুধু আসে নিজের লাভের জন্য, নিজের কথাটা আপনাকে আপনার মাথায় বোঝানোর জন্য আসে, আপনার কথা তারা শোনে না। ঠিক যেরকম ওয়াল্টু সিং শুধুমাত্র নিজের আখেরটা বুঝে নেয়, তার বাইরে কিছু বোঝে না, নিজে এবং নিজের পরিবার ছাড়া কিছু বোঝে না। তার ছেলে ভালো আছে। এই সিং পরিবার আমাদের ভাটপাড়ায় 50 বছর ধরে শাসন করছে, 50 বছর থেকে শাসন করছে। 1970-এ না 68-তে বাবা প্রথম এমএলএ হয়েছে, তারপরে ক্রমাগতভাবে বাবা চেয়ারম্যান হলেন, তারপরে আবার ছেলে এমএলএ হলো, ছেলের পরে আবার ছেলে এমএলএ হলো, তারপরে আবার তার ছেলে চলে এলো, আবার দেখবেন তার ছেলের ছেলে চলে আসবে। সম্পূর্ণটা কিন্তু এরকমই একটা ব্যাপার। তারা মনে করছে এটা জমিদারি প্রথা, যারা বিজেপি মনে করছে যে সব জায়গাটা তাদের জমিদারি প্রথা, এই ওয়াল্টু সিংও মনে করছে এটা একটা জমিদারি প্রথা, যেটা ওরা এই ভাটপাড়া এবং এই জগদ্দলের বুকে চালাবে। আগামী দিন এমপি সিটটাও তারা জিতবে, তারপরে তার নাতি পোতা যারা যারা থাকবে তারা এই সিটটাকে দখল করে দেবে। আমাদের কিন্তু এখন বাঁচার পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে। সপ্তাহে একটা করে নোটিশ আরপিএফ আসছে, আপনারা কাজ দোকান পাট ছেড়ে আপনারা আন্দোলনে নামছেন, মহিলারা নামছেন, ঝান্ডা ধরছেন, চেঁচাচ্ছেন, তাই হয়তো আপনাদের দোকানটা এখনো উচ্ছেদ হচ্ছে না। এখন একটা নতুন কায়দায় তারা আমাদের কাছে আসছে। নতুন কায়দাটা কি? আমাকে 3 ফুট জায়গা দিয়ে দিন, বা 2 ফুট জায়গা দিয়ে দিন, বা একটা দোকান সরিয়ে দিন, এরকম একটা নতুন পরিকল্পনা নিয়ে তারা আসছে, নতুন একটা সাজিশ বলতে পারেন করে আসছে। ঠিক তাই করছে। আমরাও কিন্তু এখন কিছু করার নেই, দেওয়ালের পিঠ থেকে গেছে। আমরা হয়তো কখনো কখনো কোনো কোনো জায়গায় মেনেও নিচ্ছি, ঠিক আছে 2 ফুট সরিয়ে দিচ্ছি, সবাই ভাই 6 ইঞ্চি করে সরলে 2 ফুট সরে যাও। কোথাও মনে হচ্ছে এই দোকানটা বন্ধ আছে, এই দোকানটাকে সরিয়ে দিলে বাকি দোকানগুলো বেঁচে যাবে। এইভাবে আমরা এখন চলছি। কিন্তু এই লড়াই আগামী দিন আমাদের লড়তে হলে এই লক্ষ লক্ষ পরিবার যারা জীবন কাটিয়ে দিল হকারি করে, যারা জীবন কাটিয়ে দিল ভেন্ডার হিসেবে প্ল্যাটফর্মে বসে বা বিভিন্ন জায়গায়, তারা আসলে কোথায় যায়? তার জন্য তো কোনো চাকরি নেই। যদি আমরা জিজ্ঞাসা করি নরেন্দ্র মোদী সরকারকে যে আপনি কি আমাকে একটা চাকরি দেবেন, একটা জায়গা দেবেন, তাও আপনাকে দেবে না। আমাদের অপরাধ কি? আমরা তো শুধুমাত্র চেয়েছি যে আমাদের একটা পুনর্বাসন দিয়ে দিন। আমার 10/10 যদি দোকান থাকে, আমাকে 10/6 দিন আমাদের একটা দোকান দিন, আমরা তার যা ভাড়া হয় যা হবে সেটা আমরা দেবো। কিন্তু আমাদের ইচ্ছে না। তাই আমাদের কাছে একটাই বিকল্প, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি আমরা শক্ত করতে পারি, তাহলে বাংলার বুকে আগামী দিন আমরাও বেঁচে থাকবো, আর আমাদের সাথে সাথে প্রকল্পগুলো বেঁচে থাকবে। না হলে আপনি জেনে নেবেন এই একটা প্রকল্প আমাদের থাকবে না। বিজেপি নেত্রীরা ওপেন স্টেজে দাঁড়িয়ে বলছে যে বাংলার বুকে যদি বেশি আসন পাই বা সিট পাই, তাহলে আগামী 3 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। তারা ওপেন স্টেজে দাঁড়িয়ে মিটিং করে বলছে, আমার মোবাইলেও আছে, আমি শুনিয়ে দেবো আপনাদের, যে তারা বলছে 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই 3 মাসের মধ্যে শুধু লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হবে, এই 3 মাসের মধ্যে বন্ধ হবে আপনাদের ছেলে মেয়ে ভাই বোন যারা সাইকেল পাচ্ছে, যারা বইটা কিনতে পাচ্ছে, যারা ব্যাগটা কিনতে পাচ্ছে, যারা জামা কাপড়টা কিনতে পাচ্ছে, তাদের কিন্তু সেটাও বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে 25,000 টাকা, যেটা বাবাদের হাতে তুলে দিচ্ছে, সেই মেয়েটির হাতে তুলে দিচ্ছে, সে যখন বিয়ের যোগ্য পৌঁছাচ্ছে তার হাতে 25,000 টাকা তুলে দিচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে লক্ষ্মী ভান্ডার 500 টাকা ছিল, আমরা কেউ আন্দোলন করিনি, আমরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে কোনো বিধায়ক বা কোনো এমপি বলেনি যে তিনি 500 টাকাটাকে যদি একটু বাড়িয়ে দিতেন আমাদের সুবিধা হতো। এটা কিন্তু আমরা কেউ বলিনি। সে মানবিক মহিলা, তিনি সবাইকে নিজের মনে করে, তিনি কিন্তু ভেবেছিলেন না 500 টাকায় হবে না, তাই কিন্তু নিজের থেকে 1000 টাকা তুলে। আর এই 1000 টাকা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে না, এই 1000 টাকা কিন্তু আগামী দিন দেখবেন লাফিয়ে 2000ও হবে, 3000ও হবে। আর তার জন্য দরকার মমতা বন্দ্যোপাধ্যায়। তাই
এই প্রকল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এই খাদ্য সাথীটাকে বাঁচিয়ে রাখার জন্য, যার মাধ্যমে আমরা পেটে কিছু রেশন পাই। আগামী দিনে হয়তো এই রেশনের মাধ্যমে আমরা অনেক কিছু পাবো। এই স্বাস্থ্যসাথী কার্ড, আজকে এই স্বাস্থ্যসাথী কার্ডটা আছে বলে আমি অন্তত নিশ্চিন্ত যে কালকে আমি বা আমার পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তো তাকে অন্তত আমাকে কোনো সুদী কিস্তিওয়ালার কাছে যে একটা টাকা নিয়ে সেটা আমার মা বা বাবা বা ভাই বা বোনের আমার চিকিৎসা করাতে হবে না। অন্তত স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলে আমার মিনিমাম চিকিৎসাটা হবে, এটা কিন্তু আপনার বিশ্বাস আছে। আমি জানি আপনার ব্যাংকে কোনো সঞ্চয়ের টাকা নেই, কেন আপনি দিন আনেন দিন খান, তাই আপনার ওই চিকিৎসাটা, সবারই অসুখ হয়, রোগ হয়, আমাদের করতেই হয়। তো সেই জায়গা থেকে আপনাকে আজকে নিবারণ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আজকে কিন্তু আগামী দিন সবটাই বন্ধ হবে। তারা আয়ুষ্মান ভারত বলে একটা কার্ড বার করেছিল, সেই আয়ুষ্মান ভারত কার্ডটা সবার কাছে পাঠিয়েছিল, কিন্তু সেই কার্ড তো হারিয়ে গেল। কোথায় পেলাম না তো তার চিকিৎসা। তারা রেশন কার্ডের জন্য বলেছিল আর কেসওয়াই অমুক তমুক, এটা দেবো ওটা দেবো, অনেক কিছু বলেছিল। ওই 10 বছরের মধ্যে তো আমরা কিছু পেলাম না। ওই 10 বছরের মধ্যে তো আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা তো অনেক দূরের ব্যাপার, 1.5 লক্ষ টাকা তো পেলাম না। উপরন্তু যখন নোটবন্দি হলো, সেই নোটবন্দিতে আমরা সবাই কিছু টাকা সঞ্চয় করে কোথাও না কোথাও রাখি, সেই টাকাটা আমাদের ঘর থেকে বার করে নিল এবং যার যার কাছে ঘরে সেই টাকাটা রয়ে গেছে সেটা কাদের একটু পুরো হয়ে গেল। তাই আপনাদের বলবো যে আমাদের কিন্তু একদম শেষের সীমানায় আমরা এসে গেছি। এই শেষের কোনায় এইটুকু বাকি আছে, যদি আমি এখন যাই তাহলে সামনে থেকে পড়ে যাব। তো ঠিক সেই কিনারাতে আমরা এসে গেছি। সেই কিনারাতে এসে আজকের দিনে আমাদের কাছে উপায় একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। আর উনি যদি আমাদের মধ্যে থাকেন, ওনার হাত শক্ত থাকে, তাহলে আগামী দিন আমাদের এই ভোটার কার্ডের কোনো না কোনো ব্যবস্থা উনি আমাদের নিশ্চয়ই করবেন। এই বিশ্বাস বাংলার মানুষের আছে, আপনাদেরও আছে, সবার আছে। এই বিশ্বাসের উপরেই আমরা কিন্তু সবাই বেঁচে আছি। তবে বিজেপিরা ধর্মের নামে শুধু বলবে, ধর্মের নামে আপনাকে বিচলিত করবে, আপনাকে ভাগাভাগি করার একটা চেষ্টা করবে, তাছাড়া কিন্তু তারা কেউ করতে পারবে। তাই আজকে যারা মহিলারা আছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহিলাদের এগিয়ে নিয়ে আসার জন্য একটা সব চেষ্টা করছেন। তাদের চেষ্টা করছেন যে কিভাবে তাদের আত্মনির্ভর করা যায়, তাদের নিজের পায়ে দাঁড় করিয়ে আগামী দিন তাদের যদি কোনো অসুবিধা হয় সেটার পাশে দাঁড়ানো, সে নিজে দাঁড়াতে পারবে, এই চেষ্টাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছে। আর অপরদিকে যারা কেন্দ্রের সরকারে আছে তারা বলছে, কেউ না কেউ নেতা বলছে যে মহিলা জন্মগ্রহণ করে রান্নাঘরে থাকার জন্য, তারা কিন্তু এটা মেনে নিচ্ছে না। তাই আপনাদের বেশি সময় নেব না, বেশি কথা বলবো না। আমাদের এই এক্সিস্টেন্সের ব্যাপারে এসে গেছে, আমাদের বাঁচার লড়াই হচ্ছে। এই বাঁচার লড়াইতে আমি একটুখানি বলবো আপনাদের যে আগামী দিন আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ভোটে, যিনি আজ পর্যন্ত, আমি 30 থেকে 32 বছর হয়ে গেল ওনাকে চিনি, ওনার সঙ্গে পরিচিত আমি আছি। আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি উনি কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মেরেছে। তিনি কলমকে বিশ্বাস করেন, কলমের উপরে বিশ্বাস রাখেন। তিনি মনে করেন যে কলমে যতটা জোর আছে, ওই পান্টু সিং এর গুলিবোমেও ততটা জোর নেই। উনি কিন্তু কলম দিয়ে মেরে দিতে পারবেন, বিশ্বাস ওনার আছে। আর সেই বিশ্বাস আগামী দিনে ব্যারাকপুরের মানুষের ওনার উপরে হয়েছে। আমরা কেউ চাই না যে আমার ছেলে মেয়ে ভাই বোন কেউ গুন্ডা হোক, কেউ মস্তান হোক, কেউ বোমগুলি চালাক, সে জেলে জীবন কাটাক বা কোনো না কোনো জায়গায় তার অপঘাতে মৃত্যু হয়, আমরা কেউ চাই না। কিন্তু পরিস্থিতি এমন করে দেয়, কেউ মায়ের পেট থেকে বেরিয়ে কেউ গুন্ডা হয় না, কেউ মস্তান হয় না, কেউ খুনি হয় না। কিন্তু পরিস্থিতি এমন হয় যে যেখানে এই পান্টু সিং এর মতন লোকরা নতুন 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 প্রজন্মের ছেলেদের লোক দেখিয়ে তাদের হাতে বন্দুক তুলে দেয়, তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তুলে দিয়ে তাদের ফাঁসিয়ে বাকি জীবনটা তাদের শেষ করে দেয়। শুধু একাধিক, আপনি যদি ব্যারাকপুর জেলে যান, আপনি যদি দমদম জেলে যান, এরকম অনেক ছেলেকে শুধুমাত্র টাকার প্রলোভন দিয়ে
মিথ্যে প্রলোভন দিয়ে তাদের এই রাস্তায় নামিয়ে আজকে তাদের পরিবারগুলো ধ্বংস করে দিচ্ছে এবং দ্বিতীয়বারের জন্য কোনোদিন তাদের দেখতেও যায় না। যারা যারা আজকে জেলে আছে, যারা যারা জীবন শেষ হয়ে গেছে, এই অর্জুন পাল্টু সিং কোনোদিনও আজ পর্যন্ত তাদের দেখতেও যায় না। আর যখন সাংবাদিক জিজ্ঞাসা করে তখন বলে আমি তো চিনিই না তাদের, আমি তো জানি না তাদের। এটাই হচ্ছে পাল্টু সিং। তাই এই ব্যারাকপুরকে এই গুন্ডারাজ মুক্ত করতে আর একটা শান্তির রাজ আনার জন্য আমাদের আগামী দিন ব্যারাকপুর লোকসভায় পার্থভূমিকে জিতিয়ে আনতে হবে। কারণ আমরা সবাই চাই যে সারাদিনে দুটো রুটিও যদি খাই, কিন্তু দিনের শেষে বাড়িতে এসে শান্তিতে ঘুমাবো, পরিবারের সাথে অন্তত দুটো কথা বলবো। আপনি কখনো চাইবেন না যে আপনি ঘরে বসে আছেন, একটা বোম পড়লে আপনার মাথায় চিন্তা হয় দেখ তো ছেলে কোথায় গেল, দেখ তো ভাই কোথায় গেল, কোনো রাস্তায় নেই তো, তার কোনো দোষও থাকে না, কিন্তু সেই না দোষ থাকা কারণেও তার উপরে হামলা হয়। অনেক ঘটনা এরকম দেখা গেছে। তাই এই অর্জুন, দাঙ্গাবাজ অর্জুন, লুটেরাবাজ অর্জুন সবটাই তিনি করেন। এবং আমাদের এই যে হকার উচ্ছেদের যে কারণ, সেটা সব থেকে বড় কারণ যদি কেউ থাকে সেটা হচ্ছে অর্জুন সিং। আপনারা এর আগেও আপনাদের দেখিয়েছি যে তার এমপি প্যাডে লিখিতভাবে সুন্দরীকরণ করার জন্য ব্যারাকপুরের এই আমাদের শিয়ালদা ডিভিশন থেকে আরম্ভ করে সব ডিভিশনগুলোকে সুন্দরীকরণ করার জন্য উনি এমপি প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে এবং রেলওয়ে মন্ত্রীকে দিয়েছিলেন যে প্রত্যেকটি প্ল্যাটফর্মকে সুন্দরীকরণ করা হোক, সেখান থেকে এই হকারগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক, সেখানে ভালো ভালো স্টল লাগানো হোক। এবং এই যে প্রকল্পটা নতুন আসছে, যেটা বিপ্লব মালক বললো, আমার বিষ্ণু ভাই বললো যে এসি কোচ আসবে, প্যান্ট্রি কার থাকবে, তার মধ্যে এই সবটাই কিন্তু অর্জুন সিং লিখে দিয়েছিল সেই কেন্দ্র মন্ত্রীদের হাতে। তারই কিন্তু একটা যোজনা। তাহলে আগামী দিন হকার ভাইয়েরা, শুধু হকার ভাইয়েরা নয়, যারা ব্যবসায়ী ভাইয়েরা, যারা তার সঙ্গে যুক্ত আছে, সবাইকে বলে দেবে এই ধান্দাবাজ অর্জুন যদি কোনো কারণে জিতে যায়, তাহলে আগামী দিন আবার উঠে উঠে খাবে, বাংলার সব মানুষকে বিরক্ত করবে। কেন এই একটা চিঠি মানে শুধুমাত্র ব্যারাকপুর লোকসভা বিরক্ত হবে না, বাংলার যতগুলো আমাদের লোকসভা আছে, সেখানেও স্টেশন আছে, সেখানেও প্ল্যাটফর্ম আছে, সেখানেও হকার ভাইরা আছে, তাদের সবাইকে এই অশান্তির মধ্যে পড়তে হবে। তাই একমাত্র জায়গা আমি চাই যে পার্থভূমিকে যদি আমরা জেতাতে পারি, তাহলে আগামী দিনে পার্লামেন্টে, আগামী দিন সংসদে উনি কলমের জোরে আপনাদের হকারদের পুনর্বাসন দেওয়ার কথা ওই পার্লামেন্টে তুলতে পারবে। আর এটা দায়িত্ব নিয়ে বলছি যে আগামী দিন পার্থভূমিকে হকারদের নিয়ে অবশ্যই পার্লামেন্টে বলবে যে পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন না হলে কোনো হকার উচ্ছেদ হবে না। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক, প্রত্যেকটি প্রতিনিধি আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। আমি 2 বছর ধরে আছি, 2 বছরে একটা দোকানও সরাতে দিইনি এখনো, আর আগামী 2 বছরেও আমি কোনো দোকান সরাতে দেবো না। যতই চেষ্টা করুক, যতই মামলা করুক, আরপিএফ আনবো, মিলিটারি নামিয়ে দিক, আমরা সরাতে দেবো না। আর আমার হাত আরো মজবুত হবে যখন পার্থভূমিকে আপনার ওই দিল্লি পাঠাবেন, ওই পার্থভূমিকে দিয়ে আমি ওই দিল্লিতে আবার উঠাবো, ওই পার্লামেন্টে আবার উঠাবো, দিল্লির রাস্তায় আবার তোলাবো যে হকার বাংলার উচ্ছেদ করা যাবে না। যদি উচ্ছেদ করতে হয় তাহলে পুরো ভারতবর্ষের হকার উচ্ছেদ করো, আর তাহলে দেখবেন রাস্তায় নামবে প্রত্যেকটি রাজ্যের হকাররা। তাহলে সেই দিনকে বুঝতে পারবে নরেন্দ্র মোদী সরকার যে হকার উচ্ছেদ কাকে বলে। তাই আমি বলবো যে শুধু আপনি নয়, আমাদের বাংলা জুড়ে আপনাদের যেখানে যেখানে আমাদের হকার ইউনিয়ন আছে, যেখানে যেখানে আপনাদের সাথে তাদের যোগাযোগ আছে, সবাইকে একটাই কথা বলবে, একটা ভোট ওই বিজেপিকে নয়। এই বিজেপি যদি আসে বেশি আসন নিয়ে, তাহলে কিন্তু আমাদের সেই সংকট আবার চালু হয়ে যাবে। আর যদি পার্থভূমিকে না পাঠাতে পারি, তাহলে কিন্তু আমরা এই বাংলার আওয়াজ ওখানে তুলতে পারবো না। কেন এরা বাংলার আওয়াজটাকে সবসময় চেপে রাখে। তাই তো 7 বছর এমপি হিসেবে বাবুল সুপ্রিয় ছিল বিজেপির এমপি হয়ে, কিন্তু তিনি বাধ্য হয়ে মিড টার্মে ছেড়ে চলে এসেছেন। আর সেদিকে আমার বিধানসভায় এসেছিল একটা বক্তব্য দেওয়ার জন্য, তখন উনি বলছিলেন আমাদের মনে হয় যেন আমরা মানে এই
ভারতবর্ষের মানুষ নয়, আমরা যেন কোথাকার মঙ্গল গ্রহ থেকে এসেছি। আজ পর্যন্ত আমাকে কোনোদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়নি। আমি যদি বলতাম যে পার্লামেন্টে কোনো কথা বলবো, আমাকে কোনো সুযোগ দেওয়া হতো না। আমি তো সেখানে মনে হতো যেন একটা বন্ধ ঘরের মধ্যে রয়েছি, কিন্তু পালাবার রাস্তা পাচ্ছিলাম না। কিন্তু যেদিনকে দিদি আমাকে সেই আশ্বাসন দিয়েছিল যে না তুমি চলে এসো, আমি সেই দিনকে সেই পার্লামেন্টারি ছেড়ে আমি কিন্তু চলে এসেছি। আমি কিন্তু কোনো টিকিটের আশায় আসিনি, কোনো আসনের চুক্তি করে এসেছিলাম না। আমি বলেছিলাম যাক বিজেপি মুক্তি পেলাম বিজেপি থেকে, তাই আগামী দিন এই ব্যারাকপুর থেকে এই পাল্টু সিং থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে আপনাদের সবাইকে এখানে ডেকেছি। আর আমার বিশ্বাস যে আপনারা সবাই এবং দিকে দিকে আপনারা যদি মনে করেন, আপনারা এখানে প্রায় 400 লোক আছে, যদি এই 400 লোক মনে করেন যে 10 জন করে আপনারা তাদের মস্তিষ্ক ঘোরাবেন, যারা বিজেপির দিকে আছে বা যেদিকে আছে, শুধুমাত্র 10 জন করে দায়িত্ব নিয়ে আপনারা ভাবেন, তাহলে 4000 লোক আপনাদের তরফ থেকে শিওর হবে যে তারা আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আপনাদের এইটুকু আপনাদের কাছে আমি অঙ্গীকার চাই যে একজন 10 জনের শুধু দায়িত্ব নেই, বেশি লোকের দায়িত্ব নিতে হবে না। তাহলে কিন্তু আমরা জানবো যে আগামী দিন পার্থভৌমিক বিপুল সংখ্যায় ভোটে জিতে তিনি পার্লামেন্টে যাবেন। আর তাকে বেশি ভোটে জেতাবার জন্য দরকার এই জন্য যে যেন তার কথাটা আওয়াজটা ওখানে শোনে যে পার্থভৌমিক মানে তার পিছনে লক্ষ লক্ষ মানুষ ব্যারাকপুর লোকসভার আছে, এই কথাটা যেন বিজেপিরা বুঝতে পারে। এই জন্য আপনাদের আমি আজকে লিখেছিলাম। আর আমার অগাধ বিশ্বাস যে আপনারা এই কথা রাখবেন, কেন আমরা আমাদের সবার আমাকে নিজেকেও আপনাদের মধ্যেই একজন মনে করে এটাই ভাবি যে আমাদের দেওয়ালে থেকে গেছে, বাঁচতে গেলে আমাদের এটা করতেই হবে। এই কথা বলে আপনাদের সবাইকে নমস্কার এবং প্রণাম জানিয়ে যেন আগামী দিন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা যেন 4 তারিখে সবাই সবুজ আবির মাখতে পারি, তার অঙ্গীকার আপনাদের করতে হবে সবাইকে। আপনারাই দায়িত্ব নেবেন, কেন আমার অগাধ বিশ্বাস যে আপনারা এটা করতে পারবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সভাপতি জগদ্দল বিধানসভার সম্মানীয় বিধায়ক সম্মান মহাশয়কে।